আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। তিন বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে বিজয়ী হয়ে গতকাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শপথ নেওয়া নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়। তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এছাড়া মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কলকাতার নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ আজ শনিবার দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে যান। সেখানে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়। এরপর মরদেহগুলো কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে সংরক্ষণ করা হয়। ৫ জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হবে। তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত, তার শ্বশুর মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবু। এছাড়া সাতক্ষীরার বাসিন্দা এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতাতেই করা হতে পারে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ জনগণ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিব রহমান পার্থ সহ ৪ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ভোলা সদর বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলা স্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জামালপুরে তার নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শুক্রবার রাতে এই খবর ছড়িয়ে পড়ায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল করেন। রাতের আধারে সরকারি বিদ্যুতের পোল থেকে তার নামিয়ে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক ফুটপাত দখল করে গড়ে উঠেছে এসব অবৈধ চার্জিং স্টেশন। এমন বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে সারা দেশে। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে এরকম বেশ কিছু চিত্র।
এতে করে বছরে সরকারের ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিও। কোনো এক অজানা কারণে বন্ধ হচ্ছে না বিদ্যুৎ চুরির এসব কাণ্ড। জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। প্রচণ্ড গরমে শহরে বারবার হচ্ছে লোডশেডিং, গ্রামের পর গ্রাম অন্ধকার। চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত 12টা বাজলেই এক অদ্ভুত কাণ্ড ঘটে দেশের বিদ্যুৎ গ্রিডে। যেখানে মধ্যরাতে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ব্যবহার কমার কথা 1 থেকে 1,500 মেগাওয়াট, সেখানে গ্রিডের উপর হঠাৎ তৈরি হয় এক বিশাল অদৃশ্য চাপ। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ? অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চলের প্রতিটি সড়কের ফুটপাত ও রাস্তার প্রায় অর্ধেক দখল করে চার্জ দেওয়া হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা বা স্থানীয়ভাবে টেসলা নামেও পরিচিত। মূলত সরকারি বৈদ্যুতিক খাম্বা থেকে বাইপাস করে অবৈধ লাইনে চার্জ দেওয়ার কারণে এই খাত থেকে সরকার বছরে প্রায় 4,000 কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে। কি মানে চার্জ দেন এখানে? স্বাস্থ্য তারা মহাজনের দায়িত্ব, এটা তো আমরা তো এই রাস্তার মধ্যে চার্জ কিভাবে দেন? এই যে মিটার আছিল ওই মিটার নিচে গা এখন কি আসিল না, এখন কিভাবে দেন? ওহন তো এই দিতে আসা কিভাবে? লাইনে ভাঙতে, হ্যাঁ ওই তো লাইনে ভাঙতে। ডাইরেক্ট লাইন থেকে? হ্যাঁ, এটা কি অবৈধ না? অবৈধ। এখানে কত আমাদের এখান থেকে 35-40টা গাড়ি আছে, অবৈধ চলে, আমরা বৈধ স্বীকার করব না। ডাইরেক্ট লাইন টেনে নয়ছে। এই গাড়িগুলোতে কত টাকা করে নেন প্রত্যেক গাড়ি থেকে? গাড়ি তো 400 টাকা জমা। ট্রাফিক পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো যারা এটা করেন লোভের বশবর্তী হয়ে করেন, এটা বৈধ না, অবৈধ কাজ সবসময় নিষিদ্ধ। এখন এখানে আপনি দেখছেন যে পুরো শিল্পাঞ্চল এরিয়াতেই হিউজ পরিমাণে এই গাড়ি এখানে চার্জিং হয়। এটা করে কারা? মানুষই তো করে। প্রশ্ন হলো কিভাবে রাজধানীর বিভিন্ন সড়কের সরকারি খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অবাধে চলছে ব্যাটারি চালিত রিকশার এই রমরমা বাণিজ্য। বৈদ্যুতিক খাম্বা থেকে তারা যারা এই বিজনেসের সাথে জড়িত, তারা বৈদ্যুতিক খাম্বা থেকে লাইন নেওয়ার সম্পর্কে তারা ভালো জানে। আমাদের কার্যপরিধি, আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সড়কে অবৈধ রিকশা রাখা ও অনিয়ন্ত্রণ সংযোগের বিষয়ে তাদের স্পষ্ট ধারণা ছিল না। তবে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা তেজগাঁয় কিন্তু একাধিকবার, এটা আপনারা অবগত আছেন, একাধিকবার আমরা এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি। আজকে আবার জানলাম, আবার আগামীকালকে সেটা ব্যবস্থা গ্রহণ করব। সিপিডির গবেষণা অনুযায়ী প্রতি রাতে জাতীয় গ্রিড থেকে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু এই রিকশা চার্জ করার পেছনে। কিন্তু বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত সংযোগ নেওয়ার কারণে এই বিপুল পরিমাণ বিদ্যুতের কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয় না। রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে অচিরেই যদি এসব অবৈধ সংযোগ স্থায়ীভাবে বন্ধ করা না হয়, তবে ভবিষ্যতে চরম ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকটের মুখে পড়বে বাংলাদেশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকটে বিপাকে সিএনজি ও প্রাইভেট কার চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে কমেছে গ্যাসের চাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয় রোজগার। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। একদিকে গ্যাসের জন্য দীর্ঘ সারি, অন্যদিকে কেটে যাচ্ছে কর্মঘণ্টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে এমন চিত্র এখন নিত্যদিনের। স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ অর্ধেকেরও কম, ফলে প্রয়োজনে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 4 ঘন্টার গাড়ি ঠেইলা পাম্পের নজলের গোড়ায় এখনো যাইতে পারতাছি না। প্রেশার নাই, 4 ঘন্টা পরে আর আমরা গাড়ি চালাবো না, আমরা গ্যাস নিমু। 220-এর গ্যাস প্রেশারের দরকার আঙ্গুর, আমরা পাইতেছি মাত্র 100 প্রেশার। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে চালকদের আয়ে। দৈনিক কর্মঘণ্টার বড় অংশ চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে, ফলে নির্ধারিত জমা তুলতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। শুধু পরিবহন খাতে নয়,
সংকটে আঁচ পড়েছে আবাসিক গ্রাহকদের উপরও। কম চাপের কারণে অনেকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দীর্ঘস্থায়ী এই সংকটে জনমনে বাড়ছে ক্ষোভ। পরিপূর্ণ প্রেসার পাই না, পাই আপনার 110 টাকা 20 টাকার গ্যাস পাই। মালিকের দিব কখন, আপনার নিমু কখন, কামাই করা আরতাইছি না। থেকে আইলাম 2000 টাকার তেল পুরে, আইসা টাঙ্গাইলে সিরিয়াল লাগাইলাম, এখনো 3 ঘন্টা গ্যাস নিতে লাগলো। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ পরিস্থিতি উন্নতি না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফিলিং স্টেশন। এরই মধ্যে কয়েকটি পাম্পে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আশেপাশে সব জেলায় আপনার হচ্ছে সংকট থাকার কারণে আমাদের টাঙ্গাইল সদরে প্রচুর পরিমাণ চাপ পড়ছে। ভীষণ একটা চাপের মধ্যে আমরা আছি। সরকারের কাছে দাবি যেন আমাদের লাইনের গ্যাস আমরা সম্পূর্ণ পাই। দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ আর অনিশ্চিত কর্মঘণ্টা সব মিলে গ্যাস সংকট এখন চালকদের জন্য শুধু ভোগান্তি নয়, জীবিকার সংকটেরও সৃষ্টি করেছে। সরকারকে দ্রুত সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ নিরসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 75 দেশে নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কেও সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস এর রায় দেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রায় বিচারক ভার্গাস বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ওই নীতি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। কনসুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত করে দিয়েছে মার্কিন ফেডারেল আইন। চলতি বছরের জানুয়ারিতে এই ভিসা স্থগিতের নীতি কার্যকর করেও ট্রাম্প প্রশাসন। এই নীতির আওতায় ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা পড়েন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিহতে একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 121 জন। আহতদের মধ্যে 22টি শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভিরিহতে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই হামলা চালানো হয়। জেলেনস্কি জানান, এটি ছিল ডাবল ট্যাপ হামলা। প্রথম দফায় ড্রোন হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে প্রায় 30 মিনিট পর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, এই ধরনের হামলার জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে হবে। এর আগে বুধবার কিয়েভে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 16 জন নিহত হন। খেলার খবর। ম্যাকাই টেস্টের প্রথম দিনে চলছে পেসারদের দাপট। অসহায় ব্যাটসম্যানরা। শুরুতেই মিচেল স্টার্কের দাব বেয়ে প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হয় বাংলাদেশ, যা নিজেদের দলীয় চতুর্থ সর্বনিম্ন স্কোর। জবাবে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও। শেষ খবরে অজিদের সংগ্রহ 3 উইকেটে 118 রান। বল হাতে শুরুতেই ম্যাট রেনশকে ফেরান শরীফুল ইসলাম। এরপর মিচেল মার্শ ও মার্নাস লাবুশেনকে দ্রুত হারায় অস্ট্রেলিয়া। এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল আসা যাওয়ার মিছিল। 6 উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন আপে একাই ধস নামান মিচেল স্টার্ক। 11 নম্বর ব্যাটসম্যান শরীফুল ইসলাম করেন ইনিংস সর্বোচ্চ 14 রান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।